58 ঘন্টা পর অনশন ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্য ও উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে উল্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আনন্দ মিছিল। বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়। বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানি। শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছে নগরবাসী। প্রজনন স্থল ধ্বংসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার এবং থমথমে কাশ্মীর। সন্ত্রাসী হামলার রেশ দিল্লি ইসলামাবাদ সম্পর্কে। বাতিল হলো সিন্ধুর পানি বন্টন চুক্তি। সার্ক ভিসায় ভারতে থাকা পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হবে এই 2 পদে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান শিক্ষকরা। এদিকে উপাচার্য ও উপাচার্যকে সরিয়ে দেওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 58 ঘন্টা পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন শেষ হলো উপাচার্য ও উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে। বুধবার রাত 1টার দিকে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির সদস্যরা। এর আগে কুয়েট উপাচার্য ও উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান। জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই 2 পদে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে এই ঘোষণার পরপরই বিজয় স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের কুয়েটের বিজয় হয়েছে। ফেসিস্ট মাসুদকে ইন্টারিম সরিয়ে দিয়েছে জন্য আমরা ইন্টারিমকে ধন্যবাদ জানাই। যারা আমাদের পাশে ছিল ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, তাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের 32 জন যোদ্ধাকে, যারা নিজের জীবনকে বাজি রেখে এই কুয়েটের যে ভবিষ্যৎকে নিজের জন্য উজাড় করে দিয়েছে। অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা 32 জন ভাইকে। এদিকে কুয়েট উপাচার্য ও উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক ভোগান্তির পরে, অনেক হয়রানির পরে সর্বশেষ ইউজিসি এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিসি মাসুদকে অব্যাহতি দিয়েছে। সফলতার মাধ্যমে এইটা একটা বার্তা সকল বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফেসিবাদ কায়েম হবে না। গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এই মুহূর্তে কুয়েটে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, টানা 58 ঘন্টার অনশন এবং 2 মাসের আন্দোলনের পর অবশেষে কুয়েট শিক্ষার্থীদের মুখে ফিরেছে হাসি এবং স্বস্তির নিঃশ্বাসই বলা যায়। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের যে হলগুলো রয়েছে স্ব হলে অবস্থান করছে। গতকাল রাতে যে ইউজিসির মেম্বার রয়েছে তানজিম উদ্দিন খান, তার যে ঘোষণার মধ্য দিয়েই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দীর্ঘ 58 ঘন্টার যে অনশন সেটি কিন্তু প্রত্যাহার করেছেন। এবং আমরা দেখেছি রাতেও কিন্তু তারা যে বিজয় মিছিল সেটি করেছে। এবং এই মুহূর্তে তারা ক্যাম্পাসের যে হলগুলো রয়েছে 7টি হল, সেই হলগুলোতে অবস্থান করছে। তাদের কিন্তু সকাল 10টায় একটি আনন্দ মিছিল করার কথা ছিল, তবে সেই মিছিলের সময়সূচি সেটি পরিবর্তন করে বিকেল 4টায় কিন্তু তাদের যে ক্যাম্পাসে সেটি বলা হচ্ছে যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। এবং আপনাদের একটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু ইউজিসির যে সদস্য তারা যেটি ঘোষণা দিয়েছেন যে কুয়েটের উপাচার্য এবং উপাচার্যের যে অব্যাহতি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এবং
কার্যক্রম চলছে বলার কারণেই কিন্তু তারা যে তাদের যে অনশন সেটাই কিন্তু এই মুহূর্তে প্রত্যাহার করেছেন। এর ফলে কিন্তু কুয়েট যে শিক্ষার্থী বা শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলেও কিন্তু তারা আশা করছেন। এবং যেটি দেখা যায় যে দীর্ঘদিনের আন্দোলনই বলা যায়। গত ফেব্রুয়ারির মাসের যে 18 তারিখ কুয়েটের যে ছাত্র দলের শিক্ষার্থী এবং যে সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে ছাত্র রাজনীতি যে নিষিদ্ধের দাবি তুলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি 18 তারিখ এবং 19 তারিখে কিন্তু কুয়েটে আন্দোলন বিরাজ করছিল। এর পরবর্তীতে যে 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত আসে, কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে কিন্তু ঈদের পরেই মূলত আবার যে 13 এপ্রিল থেকে সুপ্তভাবে কিন্তু আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে আসা শুরু করে এবং 15 এপ্রিল আমরা দেখেছি যে কুয়েটের যে 6টি হল রয়েছে সেই হলের তালা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এরপর থেকে কিন্তু আন্দোলনটি আরো বেশি কঠোর হয় এবং সবশেষ 21 এপ্রিল থেকে টানা 58 ঘন্টার এক দফা দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন। অবশেষে কালকে শিক্ষা উপদেষ্টা আসেন এবং ইউজিসির মেম্বারের যে আশ্বাস, এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু তাদের যে দীর্ঘ আন্দোলন সেটা কিন্তু সমাপ্তি ঘটেছে। এই ছিল আমার কাছে কুয়েট থেকে শিক্ষার্থীদের আন্দোলন তার সর্বশেষ সংবাদ। কুয়েট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন সজল। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেল সোমবার কাতারের দোহায় যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন বলে জানান শফিকুল আলম। কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়, অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি। আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নিবে। চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি অনানুষ্ঠানিক কথোপকথনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Always talking about creating a new civilization. This civilization that we have around us is a self-destructive civilization. In order for ours to survive, we have to create a counter civilization so that we don't create those problems that we do right now, so that we can survive, we can live on this planet happily with the environment as our friend. Don't destroy it, protect it. খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, সুন্দরবনে আবারও জলদস্যুর উৎপাত। অস্ত্রের মুখে 6 মাসে শতাধিক জেলে অপহরণ। মুক্তিপণ না দিলে সইতে হয় নির্যাতন। আতঙ্ক বাড়ছে উপকূলে। মূলহোতাদের ধরতে চলছে অভিযান।
বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। কিছু জায়গায় ওষুধ ছেটানো হলেও একে লোক দেখানো বলে অভিযোগ নগরবাসীর। বছর বছর অর্থ বরাদ্দ বাড়লেও নেই সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন, 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। এদিকে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 50 জন। সুমন আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের, ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই। যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। সঙ্গে আছে নির্মাণাধীন ভবন আর 2 বাড়ির মাঝে জমে থাকা পানি। এত মশা, রুমে সন্ধ্যার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। সন্ধ্যার সময় এইটির মধ্যে বহাই যায় না মশার কারণে। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গেল 2 দশক ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। 2022 থেকে 2024 সালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হারটাও বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। বরাবরের মতো চলতি অর্থ বছরেও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির বাজেট প্রায় 44 কোটি টাকা, আর উত্তর সিটির বরাদ্দ 110 কোটি টাকা। নিয়ম করে মশক নিধনে ঔষধ ছিটানো হয় ফগিংও, কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে, সব খালি ময়লা, তো ময়লা তো মশার বিস্তার তো হবে। ঠিক মতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। তবে 2 সিটি কর্পোরেশনের দাবি, মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। তাই এডিস ও কিউলেক্স নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আপনি জনগণ যদি সচেতন হই তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা ওষুধ দিয়ে কুল পাচ্ছি না, এখানে আমরা এটা আপাতত প্রাথমিকভাবে দিব। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ফগিং এর মতো কার্যক্রমকে কেবলই লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হাজারো রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে, কেন ভেক্টর কন্ট্রোলের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে না? মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। এই দীর্ঘ সময়ে আহতদের ক্ষত না শুকালেও, নিহতের স্বজনদের হাহাকার না থামলেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি বদলে গেছে দেশের পোশাক শিল্পের চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা এখন বাংলাদেশে। তবে যে রানা প্লাজা ধাক্কায় এই অর্জন, সেই দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার দাবি খাত সংশ্লিষ্টদের। আর শুধু পোশাক শিল্প নয়, সব খাতেই কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদ শ্রম অধিকার কমিশনের। SM আরাফিনের রিপোর্ট। আমার বাচ্চাটা আমার বোনের কাছে রাইখে দিছি, আমার বাচ্চাটা ওইখানে তাকে লেখাপড়া করে, আর আমি মানুষের পচা বাসি খাবার আমি এই খাই আমার জীবন চালাই। শিলা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানা প্লাজা 6 তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই 2012 সালের 24শে এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেই সঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নীলুফা বেগমও। তবে এখনো সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবন যুদ্ধে হার না মানা এই নারীকে। পঙ্গু জীবন কই যাব বলেন, আমাদের একবার মনে করে জানেন
আমি বিষ খাই মরে যাই, সত্যি দেন আমার পরপর আমার জীবন তো সবই হারাইছি। 7 বছর জমি বিক্রি করছি 3.5 লাখ টাকা, এখন সেই জমি 8.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধাইছি। এখন সন্তান আদি নিয়ে চাকরি খুঁজি বেড়ে কেউ চাকরি দেয় না। সেই দুর্ঘটনা দিন মাস বছর গড়িয়ে যুগ পার হলেও আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ এখনও বাস্তবায়ন না করায় ক্ষোভ শ্রমিক নেতাদের। আইএলও কনভেনশন অনুযায়ী যতদিন তিনি বেঁচে থাকলে কাজ করতেন সেই পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। বড় আকারের যে ঘটনাগুলো রানা প্লাজা বা তাজরিনের মতো সেটার সংখ্যা কমেছে, কিন্তু যারা দোষী তাদের শাস্তি কিন্তু এখনো হয়নি, যার ফলে আমরা হাশেম প্লাজার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখছি। তবে রানা প্লাজার সেই ধ্বংসস্তূপেই লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিজয়ের গল্প। দেশে বর্তমানে সবুজ পোশাক ও বস্ত্র কারখানা 240টি, আর বিশ্বসেরা 100টির মধ্যে 66টি রয়েছে বাংলাদেশে। তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন জিএসপি এখনো বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রপ্তানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দোষ করলো পোশাক শিল্প, আর ওই জিএসপি বন্ধ করে দিল অন্য শিল্পের। তো ওইটা একটা ছুতা, একটা অজুহাত যে ওয়ার্ল্ডে মানে বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের। শুধু পোশাক শিল্প নয়, সব খাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সবসময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধানের। একটা শিল্পের উন্নতি দিয়ে তো বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিরাপদ কাজ, তার মর্যাদা, তার গুরুত্ব বিবেচনা করা যাবে না। এটাকে আমরা অন্য জায়গায় নিতে পারিনি, যার জন্য দেখবেন যে রানা প্লাজার পরে এই 12 বছরে যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে, এটি রানা প্লাজার আগের 12 বছরের চেয়ে বেশি। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশে 8 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে 7 কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা। রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ কারখানার সংখ্যাও এখন বাংলাদেশেই। শ্রমিকদের কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে এখনই মনোযোগী হওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রানা প্লাজার সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সাভারের রানা প্লাজার সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। সাইফুল, জন্য জীবন যেন না যায়, একটি প্রাণ যেন না হারায়, সেই দাবি নিয়ে কিন্তু আসলে আজকে শ্রমিকদের অনেক বড় একটি অংশ এখানে এসেছেন দাবি দাবা পূরণে। আমি একটু বলে রাখি যে রানা প্লাজা সাভারের ট্র্যাজেডির 1 যুগ পার হলো আজকে। তবে এর মধ্যে যে দেশের ইতিহাসের একটি বড় ধরনের এটি ট্র্যাজেডি, সেই ঘটনা কিন্তু আসলে সকলেই জানে। এই ঘটনার গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছে শুধুমাত্র বাংলাদেশকে নয়, বিশ্বকেও কিন্তু এই ঘটনা নাড়া দিয়েছে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, আমি যদি একটু পিছনের ইতিহাসটা নিই, যে এই ভবন যখন 2013 সালে 24 এপ্রিল ধসে পড়ে, তখন 1336 জন শ্রমিক নিহত হন। আহত এবং পঙ্গুর কথা যদি আমি একটু বলি, প্রায় 2000-এরও বেশি। তবে এতদিন পরেও এই যে এখনো পর্যন্ত যে মামলা ঝুলে আছে, তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে। অনেকেই বলছেন যে এখানে এখনো 5 ভাগের 1 ভাগও নাকি পুরোপুরি শেষ হয়নি। তবে এখানকার আজকের পরিস্থিতি বলছে যে নানান রকম শ্রমিকদের ইউনিয়ন, ফেডারেশন সকলেই এসেছেন তাদের দাবি দাবা নিয়ে, যাতে করে এই যে 1 যুগ পার হলো, আয়ের যে সমপরিমাণ যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাও পর্যন্ত অনেকে পায়নি। অনেক পরিবারকে পুনর্বাসন করার কথা ছিল, সেটিও কিন্তু হয়নি। তাদের যে দাবি দাবা পূরণের বিষয়টি, সেটি কতটুকু গ্রহণযোগ্যতার ভিত্তিতে যাচাই করেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কথা হচ্ছে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় জানা রেখে, এখনো পর্যন্ত অনেক মা এসেছেন, অনেক ভাই এসেছেন, অনেক বোন এসেছেন, অনেক স্বামীর স্ত্রী বা অনেক স্ত্রী অনেক স্বামীও এসেছেন, তারা তাদের পরিজনের এখনো সন্ধান চায়। আমি এখনো পর্যন্ত বলতে চাই যে আসলে এই যে রানা প্লাজার এত বড় একটা ট্র্যাজেডি হলো, সেটার দায়টা যে সোহেল রানা, সেটির কিন্তু বিচার এখন নিশ্চিত করা হয়নি। তার বিচার নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি পুনর্বাসনের যে সুযোগ রয়েছে, সেগুলোর দাবি দাবা কিন্তু এখনো পর্যন্ত এখানে উঠেছে, বা তাদের দাবি দাবা এখনো পর্যন্ত পেশ করছেন এখানকার আগত শ্রমিকরা। এই ছিল আমার কাছ থেকে সাভারের রানা প্লাজার ধস হওয়ার যে পরিস্থিতি বা ধস হওয়ার যে স্থান, সেখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাভারের রানা প্লাজার সামনে থেকে। সুন্দরবনে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের অপহরণ, চাঁদাবাজি, মাছ ছিনতাই সহ নানা অপরাধ করছে কয়েকটি দস্যু বাহিনী।
সম্প্রতি কয়েকটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবাসীর মধ্যে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সুন্দর শান্ত সুন্দরবন দিন দিন হয়ে উঠছে অশান্ত। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কয়েকটি দস্যু বাহিনী, ঘটছে নানা অপরাধমূলক কাজ। উপকূলবাসীর অভিযোগ, গত 6 মাসে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা। বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য মুক্তিপণ দিতে হয় 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। টাকা দিতে না পারলে করা হয় নির্যাতন। প্রথমবার ধরলে 20,000 টাকা জরিমানা। মুক্তিপণ দিয়ে আসা হয়, তাহলে তো আমাদের সংসার চালানো কষ্টকর, মহাজনের টাকা পরিশোধ করাও কষ্টকর। সম্প্রতি কোস্টগার্ডের কয়েকটি অভিযানে ধরা পড়ে জলদস্যুরা। জেলে ও জলদস্যুদের তথ্য মতে শরীফ বাহিনী, দয়াল বাহিনী সহ নতুন করে 7 থেকে 8টি বাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে। খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার শ্যামনগর এলাকায় তাদের আধিপত্য বেশি। আইসেই মনে করেন যে ফায়ার করে গুলি করে, নিচে যে কয়টা ছিল তাদের দিকে তাক করে আগে গুলি করে। শোনা যায় যে স্বামী ডাকাতি ধরেছে, মারধর করতেছে, তাহলে তো আমাদের একটা চিন্তাই থাকে তারা কিভাবে আমাদের মুখে খাবার তুলে দেবে। কোস্টগার্ড ও বন বিভাগ বলছে অভিযান জোরদার করে দস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। সরাসরি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ আপনার টিম গঠন করে যদি এটি আরো এইভাবে জোরদার করা যায় তাহলে আশা করি এটি করা সম্ভব। সবশেষ 6 মাসে সুন্দরবনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 24টি আগ্নেয়াস্ত্র, 60টি দেশীয় অস্ত্র, গুলি, হাতবোমা সহ গ্রেফতার করা হয়েছে 19 জলদস্যুকে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে 37 জন জেলেকে। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার, দস্যু গ্রেফতার হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অশান্ত হয়ে ওঠার আগেই সমন্বিত অভিযানে আবারও নিরাপদ সুন্দরবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহের হলিধানি ও কাতলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরুর পরপরই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে সড়কটির একপাশের মাটি তুলে গর্ত করে রাখা হয়েছে। এতে বিপাকে পড়েন সড়কটি ব্যবহারকারীরা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কে খানাখন্দ, সঙ্গে একপাশে গর্ত করে মাটি তোলা, সরু অংশে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি কাতলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরু হয় 2024 সালের মার্চে। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির একপাশের মাটি তুলে গর্ত করে রাখে। এরপর থেকেই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েন সড়কটির ব্যবহারকারীরা। এলাকাবাসী জানায়, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দ্রুত সংস্কার শেষ করার দাবি তাদের। এই যে সাইডটা এখন দেবো, এখন দেবো একটা গাড়ি আসলে কি করতে সাইড দেবো, এই যে একবার ভেঙে চলে গিয়েছে। এর মধ্যে ঢুকে যায়, এর মধ্যে চলে যায় সাইকেল, আর ওই লোক একবার চলে যায়, পড়ে গেলাম। গাড়ি 2টা টিপ মাটি, একটা টিপি মানে মেকানিক বাড়ি যাতে হয়, ভাঙাচুরা হয়ে যায়। কোনো অদৃষ্ট কারণে কন্ট্রাক্টর রাস্তার কাজ বন্ধ রেখেছে। 6 মাসের ভিতরে তারা কেউ রাস্তায় আসেওনি। সাধারণ জনগণ যেন এই দুর্ভোগের হাত থেকে মুক্ত পায়। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। তবে শিগগিরই নতুন করে কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। কমিটমেন্ট দিয়েছে 2-1 দিনের মধ্যে সে কাজ শুরু করবে। আমরা আশা রাখি যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু করলে আমরা এই কাজটা যথাসময়ে শেষ করতে পারবো। এলজিইডির তথ্য মতে হলিধানি কাতলামারি বাজার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। কাজটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের 9 মার্চে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এবছর চিংড়ি চাষে বিপর্যয়ের মুখে পড়েছেন সাতক্ষীরার চাষিরা। জেলার ঘেরগুলোতে জাল টেনে মিলছে না চিংড়ির দেখা, যা মিলছে তাও মৃত। নিম্নমানের রেনুই বিপর্যয়ের কারণ অভিযোগ চাষিদের। ব্যবসায়ী নেতাদের দাবি, এই বছর 90% চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাতক্ষীরার ঘেরগুলোতে বাগদা চিংড়ির রেণু ছাড়া হয়। মার্চ ও চলতি মাসের প্রথম দফায় চিংড়ির বাজারজাত করার কথা ছিল, তবে জাল টেনে মিলছে না চিংড়ির দেখা, যা মিলছে তাও মৃত। লোকসান কাটাতে এর মধ্যে অনেক চাষি নতুন করে রেণু ছাড়া শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, নিম্নমানের রেণুর জন্যই এমন উৎপাদন বিপর্যয়। হাজারি মাছ চাষ হচ্ছিল, তার থেকে 20-22 কেজি মাছ ধরা পড়িয়েছে। ছোট ছোট মাছও মারা যাচ্ছে। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাছ পড়তেছে, তার মধ্যে মনে করেন 2 কেজি মাছই মরা এবং সেটা লাল হয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতাদের দাবি, এবছর 90% চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উৎপাদন বাড়াতে চাষিদের সঙ্গে কর্মশালা বা সেমিনার করা দরকার মৎস্য বিভাগের।
এমন ক্ষতি হয়েছে যে মোটে মাছই পাচ্ছে না। যার জন্য আমাদের উচিত হবে পরিকল্পিত উপায়ে চাষিদের ডেকে একটি দিক নির্দেশনামূলক আলোচনা করলে, সেমিনারের ব্যবস্থা করলে আমার মনে হয় উপকৃত হবে। যদিও মৎস্য বিভাগ বলছে ঘেরের গভীরতা বাড়ানোর সঙ্গে মানসম্মত চিংড়ি রেণু সরবরাহের জন্য হ্যাচারি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে মেসেজ দিয়েছি যে আপনারা আসলে ক্লাসের পদ্ধতির এইটা অনুসরণ করেন, কারণ ঘেরের গভীরতা যদি না বাড়ান তাহলে এখন তাপমাত্রা বাড়ছে, কোনোভাবেই আর কোনো যদি দুর্বল থাকে তাহলে কোনোভাবেই সেখানে সে বাঁচবে না। মৎস্য বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরার 54,935টি ঘের থেকে 26,000 মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ইসলামাবাদের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। এছাড়া সার্ক ভিসায় যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থমথমে গোটা অঞ্চল। যৌথ বাহিনীর নজিরবিহীন টহল চলছে বিভিন্ন এলাকায়। পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয় সহ পর্যটকরা। জম্মু কাশ্মীরগামী প্রায় 90% বুকিং এরই মধ্যে বাতিল করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে বলে জানান তিনি। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরকে 1 মের মধ্যে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানিদের ভারতে প্রবেশও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। সার্ক ভিসায় যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান বিক্রম মিশ্রি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন 145% শুল্ক হার অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণ কমানো হবে। হোয়াইট হাউসের কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে চীনের ওপর ধার্য করা শুল্ক নেমে আসতে পারে 50 থেকে 65% মধ্যে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় চীন বলেছে হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তবে আলোচনায় বসতে রাজি বেইজিং। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করেছে। শুল্ক আরোপের বিষয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সম্প্রতি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 245% করার ঘোষণাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সুর নরম করলেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। বলেন 145% শুল্ক অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণে কমানো হবে। তবে শুল্ক হার শূন্য করা হবে না বলেও জানান ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে চীনের ওপর ধার্য করা শুল্ক 50 থেকে 65% নামিয়ে আনার পরিকল্পনা আছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানো নিয়ে ট্রাম্পের মন্তব্য ও মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হুমকি বা জবরদস্তির মাধ্যমে চাপ তৈরি করে কাজ হয় না। এসব না করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তাহলে বেইজিং আলোচনায় বসতে রাজি। চীনের উপর পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ঘোষণা আর মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক পুঁজিবাজারে। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে বিগত কয়েক সপ্তাহ ধরে বৈশ্বিক পুঁজিবাজারে যে দরপতন চলছিল মঙ্গলবার থেকে আবার তার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৫৫ ঘন্টা পর অনশন ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে উল্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আনন্দ মিছিল।
বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়। বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানি, শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছে নগরবাসী। প্রজনন স্থল ধ্বংসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।